তো বন্ধুরা সবাইকে জানাই রাধে রাধে। তো আজকের টপিক হচ্ছে কি আপনার তাহলে বিয়ে হচ্ছে না বা বিয়েতে বারবার কেন প্রবলেম আসছে সেটা আমরা কি করে আইডেন্টিফাই করব, বা আপনার যদি এরকম ইস্যু হয় তাহলে আপনি শেষ পর্যন্ত দেখুন আপনার জন্মছকে এই সমস্ত সমস্যাগুলো আছে কি না। ঠিক আছে, দেখতে থাকুন, আমি এক এক করে ডিসকাশন করব। ঠিক আছে, প্রথমে সপ্তম ভাব খুঁজে বার করতে হবে জন্মছকে। সপ্তম ভাব অর্থাৎ যেভাবে লগ্ন লেখা থাকে, যেমন এই ঘরে লগ্ন আছে, এটা সপ্তম ভাব। 1 2 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে আমরা সপ্তম ভাব খুঁজে পেলাম। এই সপ্তম ভাব থেকে আমাদের বিবাহিত জীবনের যাত্রা শুরু হয়। ঠিক আছে, এটাই আমাদের বিবাহিত জীবন, এটাই আমাদের পার্টনারের ঘর। এই সপ্তম ভাবে আমাদের দেরি বা প্রবলেম বা সমস্যা কোন কোন গ্রহগুলো দেয়। প্রথমত হচ্ছে শনিদেব। শনিদেব সপ্তমভাবে দেরি করে দেয়, মানে বিবাহতে প্রচণ্ড পরিমাণে দেরি। সবার বিয়ে হয়ে যাবে কিন্তু ওই ব্যক্তির বিয়ে হতে চায় না, বা হতে গিয়েও কেটে যায়, বা বিয়ের কোনো রকম আলোচনা পর্যন্ত স্টার্ট হয় না, বা বিয়ের প্রতি ওনার আসক্তিও আসে না। ঠিক আছে, প্রথমে শনিদেবের অবস্থান দেখতে হবে যে এই শনিদেব জন্মছকের কোথায় অবস্থান করেছে। যদি সপ্তমভাবে অবস্থান করে তাহলে ব্যক্তির বিবাহিত জীবন খুব দেরিতে শুরু হবে এবং প্রবলেম ক্রিয়েট করবে। নেক্সট কে আছে? মঙ্গলের অবস্থান। মঙ্গল হচ্ছে বিবাহিত জীবনে একটা মানে প্রবলেম ক্রিয়েট করে। অ্যাকচুয়ালি মঙ্গল প্রবলেম নয়, মঙ্গল হচ্ছে এনার্জির গ্রহ। ঠিক আছে, অগ্নিকারক গ্রহ। এই মঙ্গলের অবস্থান যাদের সপ্তমভাবে অবস্থান করে, প্রথমভাবে, চতুর্থভাবে, অষ্টমভাবে এবং দ্বাদশভাবে যাদের মঙ্গলের অবস্থান আছে তাদের ক্ষেত্রে বিবাহিত জীবন দেরিতে শুরু হয় এবং প্রবলেম ক্রিয়েট করে। ঠিক আছে, মঙ্গলের এই অবস্থান কোথায় আছে? যেহেতু এনার ক্ষেত্রে দশমভাবে অবস্থান করেছে, তো এনার ক্ষেত্রে মঙ্গল প্রবলেম করবে না। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি আছে? কেতুর অবস্থান। যদি জন্মছকে কেতু প্রবলেম অবস্থায় থাকে তাহলে কেতু সপ্তমভাবে বসে আছে, কেতু সপ্তমে বসে আছে, বা কেতু লগ্নে বসে আছে, তখন কেতুর প্রবলেম ক্রিয়েট করবে। বিবাহ হতেই চাইবে না, হতে হতে কেটে যাবে। ঠিক আছে, তাহলে কেতুর অবস্থান দেখে নিতে হবে। ঠিক আছে, কেতুর অবস্থান সপ্তমভাবে বা সপ্তম ভাবকে কোনোভাবে ও কানেক্ট করছে কি না। ঠিক আছে, তারপরে কি আছে? রাহু। রাহু হচ্ছে আমাদের জীবনে ভ্রমের কারক। ভ্রম, যে কোনো মানে আমাদেরকে কি বলে, মানে যে কোনো জিনিসকে একাগ্রতা না দেয়া, কোনো জিনিসের প্রতি ফোকাস না করাই হচ্ছে রাহুর কাজ। তো এবার এই রাহুর অবস্থানটা আমরা দেখে নেব যে জন্মছকে রাহুর অবস্থান কোথায় আছে। যদি সপ্তমভাবে থাকে তাহলে ব্যক্তির বিবাহিত জীবন হয়তো মানে ওনার মধ্যে এই বাসনাটা থাকে, মানে অতৃপ্ত থাকে। যেহেতু সপ্তমভাবে বসে থাকে, তার সপ্তম ভাব অর্থাৎ তার বিবাহিত জীবন নিয়ে উনি অতৃপ্ত থাকে। ঠিক আছে, যদি লগ্নে থাকে তাহলে সপ্তমে কেতু চলে আসবে, তখন তো আমি একটু আগে বললাম কেতুর কী প্রবলেম। ঠিক আছে, এবার রাহুর আবার দৃষ্টি আছে। ঠিক আছে, রাহুর অনেকগুলো দৃষ্টি, কিন্তু মেন দৃষ্টিগুলো হচ্ছে 1 5 9 7। ঠিক আছে, এই দৃষ্টিগুলো আবার রাহু কোনোভাবে কানেক্ট করছে কিনা দেখতে হবে। অর্থাৎ রাহু যে ভাবে বসে আছে সেই ভাবের থেকে 5 নাম্বার ভাব, যেমন এখানে পড়েছে। ঠিক আছে, 1 2 3 4 5। তারপরে কে? সপ্তম ভাব। তারপরে কি? নবম ভাব। তারপরে একাদশ ভাবেও দৃষ্টি পড়ে রাহুর। ঠিক আছে, এই এতগুলো দৃষ্টি আছে রাহুর। ইনি কোনোভাবে সপ্তম ভাবকে কানেক্ট করছে কি না, বা লগ্নপতিকে কানেক্ট করছে কি না, বা সপ্তমপতিকে কানেক্ট করছে কি না, সেইভাবে দেখতে হবে। এখানে এবার আমরা দেখব সপ্তমপতির অবস্থান। সপ্তমপতি কে এখানে? সপ্তমপতি হচ্ছে, এটা কোন রাশি? এটা তুলা রাশি, যেহেতু 7 নাম্বার রাশি পড়েছে। তুলা রাশির মালিক হচ্ছে শুক্র। তো শুক্র কোথায় অবস্থান করেছে? এই জন্মছকের ক্ষেত্রে শুক্র মানে স্বক্ষেত্রী অবস্থায় বসে আছে, অর্থাৎ তুলা রাশিতেই বসে আছে, আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এখানে প্রবলেম ক্রিয়েট করবে না। ঠিক আছে, কিন্তু এই সপ্তমপতি যদি কোনো পাপ গ্রহের সঙ্গে অবস্থিত হয়, যেমন শনির সাথে বসে আছে, মঙ্গলের সাথে বসে আছে, রাহুর সাথে বসে আছে, কেতুর সাথে বসে আছে, সপ্তমপতির ডিগ্রি ভীষণ কম। ঠিক আছে, এখানে 23 ডিগ্রি আছে, খুব ভালো ডিগ্রি, তাহলে ডিগ্রিগতভাবে সপ্তমপতি দুর্বল। অথবা কোনো পাপ গ্রহের দৃষ্টি পড়েছে সপ্তমে বা সপ্তমপতির ওপরে, তখন সপ্তমপতি দুর্বল হয়ে যাবে। শত্রুর ঘরে বসে আছে, যেমন শুক্রের শত্রু হচ্ছে বৃহস্পতি, দেখা হলো শুক্র এখানে না বসে এখানে বসে আছে। ঠিক আছে, তখন কী হবে? আবার এই শুক্রের ওপরে আবার বৃহস্পতিরও দৃষ্টি পড়েছে, অর্থাৎ শত্রুর দৃষ্টি পড়লে তখন শুক্র গ্রহ দুর্বল হবে। ঠিক আছে, অর্থাৎ সপ্তমপতি দুর্বল হয়ে যাবে। এই জিনিসগুলো দেখতে হবে। আবার আরেকটা হচ্ছে খুব খারাপ যোগ হচ্ছে কালসর্পযোগ।
কালসর্পযোগকে আমি একটুখানি বেসিক বলে দিই। রাহু এবং কেতু এর যদি যদি এই সাইডে সমস্ত গ্রহগুলো চলে আসে বা এক সাইডে, এই পাশে কোনো গ্রহ নেই, ঠিক আছে, এই প্রত্যেকটা ঘর ফাঁকা, তখন তাকে বলে কালসর্পযোগ। কালসর্পযোগ অনেক প্রকারের হয়, 12 প্রকারের কালসর্পযোগ হয়, ঠিক আছে। তো এই কালসর্পযোগ অনেক বড়। আজকে এইটুকুই ঠিক আছে যে রাহু এবং কেতুর যদি এক পাশে সমস্ত গ্রহর অবস্থান হয় তখন তাকে কালসর্পযোগ বলে। এই কালসর্পযোগ যদি লগ্নে রাহু সপ্তমে কেতু, বা সপ্তমে কেতু লগ্নে কেতু সপ্তমে রাহু যদি হয়, তখন এই কালসর্পযোগ বিবাহিত জীবনকে একেবারে মানে যাচ্ছে তাই করে দেবে, ঠিক আছে। আরেকটা হচ্ছে পাপ কর্তৃক যোগ। পাপ কর্তৃক যোগটা কেমন? এটা তো সপ্তম ভাব, তাই না? এই সপ্তম ভাবের যদি ষষ্ঠ ভাবে কোনো পাপ গ্রহ, আবার অষ্টম ভাবেও কোনো পাপ গ্রহ আছে, অর্থাৎ দুটি পাপ গ্রহের মাঝখানে যদি এই সপ্তম ভাব চলে আসে, পড়ে যায়, তখন সেটাকে বলে পাপ কর্তৃক যোগ, ঠিক আছে। এই পাপ কর্তৃক যোগ হলে বিবাহে বিলম্ব আসে, নানা প্রকার বাধা অর্চনা আসতেই থাকে, ঠিক আছে। এইভাবে আমরা ব্যক্তির বিবাহ দেখতে পাবো। এবার আপনি নিজে দেখে নিন আপনার জন্মছকে কী অবস্থায় আছে। যদি সমস্যা থাকে আপনি এর সমাধানও করিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু দয়া করে সাবস্ক্রাইব করে দেবেন। আমি আরও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য আপনাদের জন্যে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। রাধে রাধে।